শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সবার জন্য খুব সুন্দর হোক এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সুস্মিতা তোমাকেও শুভ সকাল। আজকের দিনটি তো অবশ্যই শুভ হবে বা আগামী কয়েকদিন অনেক বেশি শুভ হবে, কারণ আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজহা। এই সময়টা এলে আসলে স্টুডিওতে মন বসে না, মনে হয় যে কখন বাড়ি যাব, কখন পরিবারের সাথে ঈদ কাটাবো। তোমার ঈদ কেমন হয়, কোরবানির ঈদ? আমার ঈদ মূলত বাসাতেই থাকা হয়, ঢাকাতেই থাকা হয়, ঢাকার বাইরে যাওয়া হয় না, ঢাকাতেই বাসাতে পরিবারের সঙ্গে কাটে। কুরবানির ঈদে সাধারণত যাওয়া হয় না, এই ঈদটা বাসাতেই পরিবারকে সঙ্গে নিয়ে কাটানো হয়। আচ্ছা, ঘুরতে গেলে তুমি কোন কোন জায়গা প্রেফার করো? ঘুরতে গেলে তো যেসব বাংলাদেশের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে, চট্টগ্রাম, কক্সবাজার, এইসব জায়গাগুলোতে যাওয়া হয়। আর বাংলাদেশের খুব সুন্দর একটা জায়গা, যে শহরটা আমার খুব পছন্দের, রাজশাহী শহর। তুমি গিয়েছো? হ্যাঁ, একবার যাওয়া হয়েছে এবং খুবই ভালো লেগেছে। চলো আমরা সবাই রাঙা সকাল পরিবার মিলে একবার রাজশাহী ঘুরতে যাব। রাজশাহীর কথা এই কারণে বলছি, কারণ রাজশাহীর একজন মানুষ, বিশেষ মানুষ আমাদের মাঝে এসেছেন। মাছরাঙা টেলিভিশনের দর্শকরা তাকে চেনেন, চলো জানিয়ে দিই কে আছে। দর্শক, আজ আমাদের মাঝে এসেছেন সেরা রাঁধুনি 1429-এর একজন প্রতিযোগী শামসুন নাহার আঁখি। চলো শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আগাম ঈদ মোবারক। ঈদ মোবারক। আগামীকাল ঈদ, আমাদের মনে তো খুব আনন্দ, ঈদের ফুর্তি লেগেছে এবং এমন সময় আপনাকে পেয়েছি। আপনি একজন রন্ধন শিল্পী, মাছরাঙা টেলিভিশনের দর্শকরা আপনাকে দেখেছেন সেরা রাঁধুনি প্রতিযোগিতায়। তো আপনাকে কেন আমন্ত্রণ জানিয়েছি বুঝতে পারছেন? কারণ আমরা হচ্ছে গিয়ে, আমি তো খাবো, সুস্মিতা রান্না করবে, আপনার কাছ থেকে টিপস দিয়ে আছে। আপনার কাছ থেকে তো অবশ্যই রান্না সবকিছু নিয়ে শুনবো, তবে তার আগে ব্যক্তি মানুষটাকে একটু আবিষ্কার করে নিতে চাই। আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? আচ্ছা, আমার জন্ম রাজশাহী শহরে। আমি ওখানকার স্থানীয়, আমি ওখানেই বড় হওয়া। আমি বাইরে কখনো যাইনি, রাজশাহী শহর ঘিরেই আমার জীবন। বাহ, এখন তো রাজশাহী খুব সুন্দর, মানে যেটা আমের মৌসুম চলছে একদম। এবং সুস্মিতা বলছিল যে সেখানে একবার ঘুরতে গিয়েছিল, খুবই সুন্দর একটা শহর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর। তো আপনি ছোটবেলা থেকে রাজশাহীকে কেমন দেখেছেন? শান্ত, শান্তি মনে হয়, আসলে নিঃশ্বাসে শান্তি পাওয়া যায়, সব কিছুতেই মানে গুছানো। মানে কেউ ঘুরতে আসলে আর ওখান থেকে মনে হবে না বারবার আসতে চাইবে রাজশাহী শহরে, এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি। কারণ এখন তো আরো সুন্দর করেছে আমাদের মেয়র সাহেব, প্রতিটা রাস্তাতে যে সুন্দর সুন্দর আলোকসজ্জাগুলো দিয়েছে, এটাতে আমাদের শহরের সৌন্দর্য আরো বেড়ে গেছে। সাথে সাথে যে পদ্মা নদীর পাড়ে যে বাঁধগুলা, কিছু কিছু সেক্টর ভাগ করা আছে, তো ওই সেক্টরগুলো সুন্দর করে ডেকোরেশন করা, পর্যটন এলাকা হিসেবে ওই জায়গাগুলো সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। তো মনোরম পরিবেশে আসলে ভালো লাগে, বিশেষ করে রাতে 8টা-9টার পরে ওই জায়গাগুলোতে ভিজিট করলে মনটা খুব ভালো হয়ে যায়। প্লাস সকালে ভোরবেলায় ফজরের নামাজ পড়ে কেউ যদি হাঁটতে যায়, তো খুবই একটা সুন্দর পরিবেশ পাবে। একদমই তাই। এবার একটু জানতে চাই যে পরিবারে কে কে ছিল? আচ্ছা, আমি আমার যেহেতু রাজশাহীতে জন্ম, আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে। আমার চাচা, আমার আব্বুরা 8 ভাই বোন, তো ফুপুদের বিয়ে হয়ে যায়, তো আমার আব্বু মিলে 6 জন। তো একসাথে আমাদের একটা বাসাতে, দাদুর বাসায়। তখন দাদা দাদি যখন মারা গেল, তখন আমরা সেপারেট হয়ে যাই। তো এখন আমরা হচ্ছে 4 জন সদস্য, আমার ছোট ভাই, আমি, বাবা মা। তো ছোটবেলার জীবনটা কেমন ছিল? ছোটবেলাতে তো আসলে দুষ্টুমি আমি তেমনটা করিনি, আমি একটু শান্তভাবেই চলাফেরা করতাম। কিন্তু খেলাধুলা করেছি। স্কুল লাইফে আমি বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতাম। প্রাইমারি স্কুল, এই বার্ষিক প্রতিযোগিতাগুলো যে হতো। কি কি খেলায় অংশ নেওয়া হতো? আচ্ছা, বিস্কিট দৌড় ছিল ছোটবেলাতে, এটা খুবই একটা ফেমাস হচ্ছে। আমি এই টাইপের খেলাগুলোতে বেশি অংশগ্রহণ করতাম, আমার খুব ভালো লাগতো। দাঁড়িয়া বান্ধা এগুলো বোধহয় খেলতেন কি, আমি শুনেছিলাম। দাঁড়িয়া বান্ধা না, যখন আমার মহল্লায়, মানে আমাদের সময় তো আসলে অ্যাপার্টমেন্ট বলতে আমরা বুঝতাম না, আমরা এটা মহল্লা বা পাড়া বলতাম। তো তখন আমরা হচ্ছে ওখানে আমাদের কিছু ফাঁকা, এখন তো প্রতিটা জায়গা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে বাসা হয়ে যাচ্ছে। এখন ওগুলো জায়গাতে আমরা খেলতাম, আমাদের পাড়ার ফ্রেন্ডরা থাকতো, তখন ওখানে আমরা গোল্লা ছুট, কানামাছি, তারপর ব্যাডমিন্টন, এগুলো খেলা খুব করা হয়েছে।
মানে ওই সময় এগুলো আমরা এনজয় করেছি অনেক বেশি। এবং আপনি বলছিলেন যে জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া, তো পরিবারে তো নিশ্চয়ই কাজিনরা সবাই ছিল, খুব মজায় নিশ্চয়ই সময়টা কাটতো। খুনসুটিও ছিল, মানে ভালোবাসাও ছিল, একটা বন্ধনের জায়গা ছিল আসলে। একসাথে থাকা মানে সাপোর্টের বিষয়গুলো থাকে, সাপোর্টিভ বিষয়গুলো, আবার অনেক অসুবিধাও থাকে, সবকিছু মিলিয়ে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকতে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, কম্প্রোমাইজ শেখা যায়, একজনের প্রতি আরেকজনের ভালোবাসাগুলো প্রকাশ করার অনুভূতিগুলো বোঝা যায়। তো সবকিছু মিলে ভালো সময় কেটেছে ওই সময়গুলো। আপনি আপনাকে নিজে বুঝেছেন এবং আপনি কি করতে চান সেটিও প্রকাশ করতে চেয়েছেন সবার কাছে, এবং সে কারণে আপনাকে একজন রন্ধন শিল্পী হিসেবে আমরা জানি। আরো কিছু তথ্য জানি, সেগুলো একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আমাদের আজকের অতিথি শামসুন নাহার আঁখি, যার বিশ্ববিদ্যালয় জীবনেই রান্নার প্রতি আগ্রহ শুরু হয়েছিল। সে সময় অনলাইন এবং অফলাইন থেকে দেশি বিদেশি রান্না তিনি শিখেছিলেন। পরবর্তীতে আফরিন কিচেন, ICI ও রাজশাহী মহিলা কারিগরি সেন্টার থেকে কুকিং ও বেকিং এর উপরে একাধিক কোর্স করেছিলেন তিনি। 2020 সালে নিজের অনলাইন ফুড শপ SN ফুড সেন্টার প্রতিষ্ঠা করেন। রাজশাহীতে কিন্তু এটি বেশ জনপ্রিয়। তিনি রাজশাহী হোমমেড ফুড সোসাইটির একজন সদস্য। বর্তমানে তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান এবং রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি আমাদের সেরা রাঁধুনি 1429-এর সেরা চারে জায়গা করে নিয়েছিলেন। দর্শক, চলুন তার কাছে আবার ফিরি। সেরা চারে জায়গা করে নিয়েছিলেন, সেই প্রসঙ্গগুলো অবশ্যই শুনবো। তবে আগামীকাল যেহেতু ঈদ, বারবার আমার ঈদের কথা মনে পড়ছে, তো এখনকার কথা না, ছোটবেলার কথা জানতে চাই। ছোটবেলায় ঈদের সময় কি খেতে ভালোবাসতেন? ছোটবেলায় ঈদের সময় সকালবেলায় আমাদের বাসায় বেসিক্যালি লুচি বা পুরি টাইপের এই জিনিসটা হতো। আমার আম্মা খুব করে, এখনো করে। কি দিয়ে খেতেন? মিষ্টি তো থাকতোই, সাথে হচ্ছে সেমাই করতো, আর হয়তো বা কালিজি হচ্ছে ভুনা, যেটা ওইটা হতো, মাংস থাকতো, মানে এগুলোই থাকতো। ঝাল মিষ্টি মিলেই হচ্ছে সকালটা যেত। আর এখন ঈদটা যেহেতু শ্বশুর বাসায় আমাকে করতে হয়, তো সকালে উঠে একটু দায়িত্বের ভিতরেই পড়ে যাই। তো তখন আমি তাদের পছন্দের কিছু জিনিস, আইটেম, যেহেতু আমি রান্না নিয়ে কাজ করি, ওরা চায় যে আমি একটু ভিন্ন ভিন্ন টাইপের রান্না ওদেরকে করে খাওয়াই। তো আমি চেষ্টা করি যতটুকু পারি। সাথে সাথে আমার যা আছে, ও অনেক হেল্প করে আমাকে করতেই দেয় না, কারণ আমি থাকি না ওখানে। আমি যেহেতু ঘুরতে যাই, একদিনের জন্য হোক বা 4 দিনের জন্য হোক, তো আমাকে কখনোই রান্নাঘরে যেতে দেয় না। এক্ষেত্রে আমার যাকে অনেক ধন্যবাদ দিব, আমাকে ওই সময়টা রেস্টে দেয়। মানে ভাবি, আপনি বাসায় অনেক কাজ করেন, অনেক প্রেসারে থাকেন, আপনি এখন কাজ করতে হবে না, আপনি এখন বসে থাকেন, আমি রান্না করে আপনাদেরকে খাওয়াবো। ঈদের দিনে রান্নাগুলো কি ঈদের দিন সকালেই করা হয় নাকি তার একদিন 2 দিন আগে থেকে? ডেজার্টগুলো আগে করা হয়। আর আমি যেহেতু মাংসটা আমার মনে হয় যে আগে থেকে না রান্না করে ইনস্ট্যান্ট যে রান্নাটা হয়, ওই ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। আর আমাকে ওই যে মাখো মাখো মাংসটা চাইতে একটু ঝোল ঝোল টাইপের, মাখো মাখো ঝোল ঝোল, ওই সময় সকালবেলায় পরোটা দিয়ে হোক, লুচি দিয়ে হোক, ওই রান্নাটা আমার খুবই ভালো লাগে। তো ওটা আমি করার চেষ্টা করি। আমি ঢুক গিলছি, সকালে কি নাস্তা করে এসেছো? আমি তো করিনি, করলেও এখন ঢুক গিলছে, তুমি প্রশ্ন করো। আচ্ছা, এবার একটু জানতে চাই, খাওয়া দাওয়ার প্রসঙ্গ থেকে বেরিয়ে, যেহেতু ক্ষুধা লেগে যাচ্ছে রুমানের এবং আমারও, ছোটবেলায় এছাড়া ঈদটা কেমন কাটতো? এছাড়া এই তো ঈদের সময়, কালকে ঈদ হবে, মেহেদি দিতে হবে, এটা একটা হুড় পড়ে যেত। তো আমি একটু আর্ট, মানে যেহেতু আমি বেকিং নিয়েও কাজ করি, তো আমার একটু কারুকাজের পরে তো একটু হলেও আয়ত্ত করতে হয়। কারণ বেকিং মানে কেক মানে একটা সুন্দরভাবে ডেকোরেশন করে ওটার সব মানে ওই কেকটা দেখে যেন পরিবেশনটা করা, মানে আলোকচিত্রটা যেন ফুটে ওঠে, সবকিছু আমাকে করতে হয়। তো সেক্ষেত্রে আমার একটু আর্ট সম্পর্কে একটু আইডিয়া হতো, তো মেহেদি দিতে পারতাম। তো আমার বাসার আশপাশ থেকে সবাই মেহেদি দিতে আসতো। হ্যাঁ, তো ওই সময়টা এনজয় করতাম। এখন যেহেতু হয় না, এখন হয়তো বা কোনো শহরের কোনো জায়গায় একটা প্রোগ্রাম করছে যে মেহেদি আর্টিস্ট আসছে, সেখানে যে মেহেদি দিতে, এভাবে যে এখন মেহেদি দিয়ে আসি। কিন্তু আগে হচ্ছে পাড়াতে কারো বাসায় যে বা আমার বাসায় এসে সবাই একসাথে বসে মেহেদি দেওয়া, এই জিনিসটা। পাড়ার যে আপুটা খুব ভালো মেহেদি দিতে পারে, ঈদের আগের রাতে কিন্তু তার খুব ডিমান্ড বেড়ে যেত। অবশ্যই আসতো। আর আমার হাত যখন ব্যথা হয়ে যেত, তো তারপর দেখতাম যে এখনো আছে, তো কষ্ট লাগতো বলতে যে আর দিয়ে দিব না, কারণ ওরা তো আশা নিয়ে আসছে, তো কষ্ট হলেও একটু হলেও দিয়ে দিই যে সান্ত্বনাটা পাক। তো এক্ষেত্রে আর তারপরে ওই যে রাতের বেলায় যে ফুলঝুরি ফুটানো, ফটকা ফুটানো, এগুলো
খুব এনজয় করতাম। মানে আপনি না শান্ত ছিলেন? শান্ত আমি ছিলাম, কিন্তু ওই যে পটকা দেখে ভয় করতাম, কিন্তু ফুলঝড়ি তো ভালো লাগতো। তো ওইটা তো চোখের সামনে এত সুন্দর আলোকসজ্জাগুলো দেখা যায়, ভালো লাগে। তো আপনাকে একজন রন্ধন শিল্পী হিসেবে আমরা জানি, ছোটবেলায় আপনি কি ভেবেছিলেন বড় হয়ে কি হবে? আচ্ছা, ছোটবেলায় ওইভাবে কখনোই চিন্তা করিনি, কিন্তু আমার আব্বুর ইচ্ছা ছিল আমি বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার এরকম টাইপের ভালো একটা পজিশনে যেন যাই। তো সেটা হয়তো আমার দ্বারা হয়নি, আর ওই সাইডে আমি যেতে পারিনি। তো টিচার মানে কাউকে শিখাবো কোনো কিছু, তো ওই জিনিসটা আমার মধ্যে সব সময় কাজ করতো। আমি যেটা জানি মনে হয় যে একটু শিখাই, ও একটু শিখুক। ইয়েস, সুস্মিতা আজকে হ্যাঁ, তোমার আমাকেও চান্স। এখন একটু রান্না শিখে নিতে হবে, যেহেতু ঈদ আগামীকাল। আচ্ছা, সুতরাং চেষ্টা করব কিছু রেসিপি নিয়ে যাওয়ার আপনার থেকে, যাতে ঈদের দিন সবাইকে করে খাওয়াতে পারি। ঠিক আছে। এবারে একটু শুনি যে পড়াশোনা পরবর্তীতে কোথায় করা হলো? আচ্ছা, আমার এসএসসি গেছে আমাদের আসে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হেলেনাবাদ। আর এসএসসি পাশ করার পরে আমার রাজশাহীর মধ্যেই আসলে আমার মানে আচ্ছা। সবকিছু বেড়ে ওঠা, ভার্সিটিতে সবকিছু, আমি কখনোই বাইরে যাওয়া হয়নি। তো এইচএসসিতে ভর্তি হলাম রাজশাহী সিটি কলেজ, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করলাম। তো ইকোনমিক্স অথবা পরিসংখ্যান নিয়েই পড়ার ইচ্ছা ছিল। তো আমি ইকোনমিক্সের চান্সটা পেয়েছিলাম, তো ইকোনমিক্স নিয়ে পড়াশোনা শুরু করে। কেন ইকোনমিক্স কিংবা পরিসংখ্যান? আমাকে একটু ম্যাথ টাইপের জিনিসগুলো আমাকে টানতো, মানে ভালো লাগতো, মানে ক্যালকুলেশন করব, একটু করব তাড়াতাড়ি, মানে পড়াশোনা শেষ, মুখস্থ বিদ্যাটা আমার কাছে মানে খুব প্যারা লাগতো। তো এই কারণে আমি ওটা স্কিপ করে আমি ভাবছিলাম যে এই লাইনটাতে আমি একটু যাই। আচ্ছা। তো ওই অবস্থাতে আমি তখন ইকোনমিক্স নিয়ে অনার্সটা শেষ করলাম। আচ্ছা, তো ছোটবেলায় আপনি বলছিলেন শান্ত ছিলেন, পাশাপাশি খেলাধুলা করতেন। ভাই বোন কতজন ছিলেন? আমরা 2 ভাই বোন, আমি বড়, আমার ছোট ভাই আছে। তাদের সাথে আপনি কি খবরদারি করতেন অনেক বেশি না, নাকি? আমার ছোট ভাই আমাকে খবরদারি করতো। আসলে ছোট ভাই একটু আদরের, বাবা মারও আদরের, আমি আদরেরও ছিলাম, তার চেয়ে বেশি আদরের মনে হতো যে ওকে বেশি পছন্দ করছে আমার আব্বু বা আম্মু, ওকে বেশি ভালোবাসে। এটা নিয়ে খুনসুটি খুবই হতো। তখন বলতো যে ও তো ছোট, তুমি বোঝার চেষ্টা করো, তুমি তো ওই ভালোবাসাটা পেয়ে বড় হয়েছে। তখন তো আসলে ওই সেন্সটা কাজ করতো না, সবকিছু মনে হতো ওকেই দিচ্ছে। তো তারপরেও ছোট ভাইয়ের প্রতি এখন যে ভালোবাসাটা, এখন বুঝতে পারি যে আসলে ছোট ভাইয়ের ভালোবাসা দিতে পারাটাই হচ্ছে বড় বোনের একটা অর্জন। অবশ্যই এই জন্য ওই সময়টা ভালো লেগেছে, কিন্তু এখন আরো ভালো লাগে যে আমি কিছু করতে পারি ওর জন্য, তখন খুব আনন্দ লাগে। শৈশব কৈশোরে তো শুনেছি খুব একটা রান্না বান্না করতেন না, তারপরে রান্নার শুরুটা কিভাবে হলো? রান্নাটা শুরু হয়েছে আমার এসএসসির সময়। তখন ছোট ছোট মানে ডেজার্ট থেকে শুরু করে বা স্ন্যাক্স থেকে শুরু করে এগুলো করা হতো, বা তৈরি করে নিয়ে গেলাম ফ্রেন্ডদের সাথে, একসাথে খেলাম। এই থেকে একটু একটু করে রান্নার প্রতি আগ্রহটা জন্মে। বিশেষ করে আমার রান্নাটা বেশি ফোকাসিং হয়েছে আমার বিয়ের পরে। আমার হাজবেন্ড যেহেতু খাদ্য রসিক, ভোজন রসিক, তো ওকে হচ্ছে এক একদিন এক এক রকম কুইজিনের খাবারগুলো তৈরি করে দিতাম নাস্তা হিসেবে। এই ক্ষেত্রে মনে হতো আজকে এটা করি, মানে চেঞ্জ করে করে করতাম। এভাবে করতে করতে দেখতাম যে না, খুব ভালো হয়। তারপরে আমি এখানে একটু থামাচ্ছি, ধারাবাহিকভাবে শুনি। এই যে বলছিলেন ফ্রেন্ডদের জন্য বিভিন্ন স্ন্যাক্স করে দিতেন, শিখেছিলেন কার কাছ থেকে? আসলে শিখাটা তেমন হয় না, আম্মা যেটা রান্না করতো সেটা তো ঘরোয়াভাবে আমরা যেটা খাই রেগুলার। আর বেসিক্যালি আমার শিখাটা হয়েছে ইউটিউব দেখে। আর আমার ওই সময় প্রথম আলো নেওয়া হতো বাসায়, তো ওই নকশা প্রতি মঙ্গলবারে একটা নকশা দিত, তো ওই নকশাতে রেসিপি থাকতো। তো আমার ওইটা ভালো লাগতো, ওইটাকে একটু শিখতাম। বিভিন্ন ড্রিঙ্কস গুলা থাকতো বা ছোট ছোট ডেজার্ট গুলা, ওটা শেখাতো। তাছাড়া টিভিতে হচ্ছে তো প্রোগ্রাম থাকেই, রমজান মাসে থাকতো, এমনি এপিসোডগুলো থাকতো, ওগুলো দেখে দেখে শেখা হয়েছে। রেসিপি দেখে কি করা যায় নাকি তাদের কোনো সিক্রেট থাকে যেগুলো তারা বলে না? না, অবশ্যই সিক্রেট থাকে। কখনোই রেসিপি দেখে কখনোই সাকসেস একটা রান্নার পজিশন মানে লাস্ট স্টেজে নিয়ে যাওয়া যায় না। সিক্রেট অবশ্যই নিজেরও কিছু ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে হয়। আমি একটু ফিউশন করলাম এটা। তাছাড়া আমার বই একটু পড়া হতো সেই সময়, সিদ্দিকা কবিরের বইটা আমার খুব পড়া হতো। ওই রেসিপিগুলো দেখতাম, খুব ইন ডিটেলস ভাবে দিত। আর বিভিন্ন রকম ভর্তা থেকে শুরু করে ওনার এমন কোনো রেসিপি নাই ওখানে ওই বইটাতে উনি দেয়নি। ডেজার্ট থেকে শুরু করে সব কিছু ছিল, তো ওইটা আমার পড়া হতো।
তো এভাবে আসলে রান্নাটা শেখা হয় আস্তে আস্তে। তারপরে বেকিংয়ের প্রতি আমার ফ্যাশনেশনটা শুরু হয়। বেকিং যেহেতু একটা মানে ভালোবাসার জায়গা আমার এখন, তো আমি ওটা নিয়ে তখন কাজ করার জন্য বাসায় অনেক নষ্ট করছি, পুড়াইছি, তারপরেও ট্রাই করছি, না হবে, মানে নষ্ট হতে হতে তারপরে দেখতাম যে না আমার একটা বেস চলে আসছে, তখন ভাবলাম যে এবার এটার পিছনে একটা কোর্স করা দরকার। তো আমরা কাজিনরা মিলে ঢাকা এসেছিলাম তখন 19 এটা সালে। কি আপনার বিয়ের পরে? হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে, হাজবেন্ড সহ। আচ্ছা, বিয়ে হয়েছিল কবে? আমার বিয়ে হয়েছিল 3rd ইয়ারে। মানে University কত third সাল year। ছিল সেটা তখন? বিয়ে হয়েছে 12 সালে। 12। আচ্ছা, তো আপনি বলছিলেন যে বিয়ের পরেই আপনার রান্নার প্রতি ভালোবাসাটা আরো গাঢ় হয়, কারণ হাজবেন্ডকে অনেক কিছু খাওয়াতে হতো, তিনি ভোজন রসিক। হ্যাঁ, তো তখন কি ইউটিউব দেখে শিখেছিলেন? ইউটিউবটাই তখন আমাদের সময় তো ইউটিউবটাই একটু সচরাচর অ্যাভেলেবল ছিল, তো ওইটাই ফলো করা হতো। আর ওই তো বিভিন্ন কাটিং পেপার টেপার যেটা পাইতাম সেটা থেকে কিছু করার রান্নার চেষ্টা মধ্যে করতাম। কোন ধরনের কুইজিনটা বেশি ভালো লাগতো? কুইজিন আসলে ওই কুইজিন, থাই কুইজিনটা খেতে ভালো লাগে আমার, আর চাইনিজটাও ভালো লাগে, তো ইন্ডিয়ানটা বেশি করা হতো। আচ্ছা, তো 3rd ইয়ারে পড়া অবস্থায় আপনারা ঢাকায় এলেন একটা 3rd ইয়ার ওই সময়, হ্যাঁ লাস্টের দিকে আমি 19 সালে এসেছিলাম কাজিনরা সহ, আমার খালাতো মামাতো বোনরা, মানে ঘুরতে আসছি। তো ওই সময়তে আমি যেদিন চলে যাব, টিকিট কাটা হয়ে গেছে, হঠাৎ করে অনলাইনে আমি একটা স্ক্রল করতে করতে দেখলাম যে কোর্স করানো হচ্ছে, একদিনের কোর্স। আমার হাজবেন্ড তার মধ্যে চলে গেছে, কারণ ওর অফিস, আর আমি ছিলাম আমার কাজিনদের সাথে একসাথে যাব। তখন হচ্ছে ওকে আমি বললাম আমার কাজিনকে যে তুমি হচ্ছে ক্যান্সেল করো না টিকিটটা, আমি কোর্সটা করে যাই, কারণ আসলে ঢাকা মুভ করা তখন আমার জন্য এত ইজি ছিল না। এখন যেহেতু আমি একা একা মুভ করি, তখন আমাকে ছাড়তো না। তো তো ওকে আমি অনেক রিকোয়েস্ট করলাম, ও আমার ছোট, আপু কেন তুমি হচ্ছে করছো, চলো চলে যাই, করতে হবে না, তুমি নেক্সট টাইমে এসে করো। তো ওকে অনেক রিকোয়েস্ট করে সেটা হচ্ছে ক্যান্সেল করে আমি পরের দিন ক্লাসটা করে রাতের ট্রেনে তখন আমরা আবার চলে যাই। তো এই প্রথম কোর্সটা আমার ওই একদিনের ছিল বেকিং এর উপরে। আচ্ছা, তারপরে রাজশাহীতে যেহেতু আমার একটু আইডিয়া ছিল, তো মূল যে আসলে যে বলে না রেসিপি দেখে কিছু হয় না, কিছু হাতে কলমের শিক্ষা থাকে, তো ওই শিক্ষাটা আমার ওখান থেকে হয়েছিল। তারপর বাসায় যে আস্তে আস্তে এটা নিয়ে কাজ করতে শুরু করলাম। আচ্ছা, তো কোর্সগুলো উপকারী না, মানে অনেক ক্ষেত্রে? অবশ্যই উপকারী, মানে অনেক কিছু শেখা যায়, হাতের টেকনিকটা যদি না ফলো করা যায় আর মুখের কথা যদি না শোনা যায়, ওই রেসিপি দেখে আসলে কিছু হয় না। হ্যাঁ, আপনি মুখে যখন রেসিপি তো আসলে স্পেসিফিকভাবে কিছু কথা লেখা থাকে বা উপকরণ সম্পর্কে একটা আইডিয়া দেওয়া থাকে, কিন্তু যখন একটা প্রশিক্ষক কাজ শিখায় তখন ওই মুখে যখন কথা বলতে থাকে আর কাজ করতে থাকে, ওই কথাটা যখন ভালোভাবে নিজের মধ্যে না নেওয়া যায় আর হাতের টেকনিকটা যদি না খেয়াল করা যায়, তো কাজ শিখা আসলে যায় না। তো ওইটা আমার কাছে মনে হয় যে আমি বেশি খেয়াল করি যে কিভাবে কাজটা করছে, ওনার হাতের কারুকাজটা কেমন, আর উনি মাঝে মাঝে টিপসগুলো দিচ্ছে, আমি ওই জিনিসগুলো খুব ফলো করতাম, এখনো করি। সুস্মিতা বোধহয় কিছু বলবেন? হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কোর্সটি করলেন, তারপরে ফিরে গেলেন, এরপর তো করোনা চলে আসলো, সেই সময় অনলাইনে এসএন ফুড ফ্যান্টাসি নামে আপনি একটি পেজ চালু করলেন, সেই গল্পটা একটু শুনি। আমি করোনার পর যখন শুরু হয় তার আগে থেকে একটু একটু কাজ করছিলাম, তো যেহেতু ওভাবে প্রচারণাটা আমার ছিল না, ঘরোয়াভাবেই হয়তোবা খালাতো ভাইয়ের কোনো বার্থডে হচ্ছে, মানে ফ্যামিলিগতভাবে। পেজটাকে মূলত বেকিং বেস, তখন আমি বেকিং বেসটাই আমার ফোকাসিং ছিল। এখন আস্তে আস্তে আমি হট কিচেন নিয়ে কাজ করি, আগে বেকিংটাই আমার ফার্স্ট স্টার্টিং ছিল। তো তখন ঘরোয়াভাবে ফ্রেন্ডস বা হচ্ছে খালাতো ভাই চাচাতো, মানে এদের বার্থডে হলে আমি হচ্ছে গিফট করতাম। অনেক সময় ওরা হচ্ছে বলতো আপু তুমি তো অনেক খাওয়াইছো, এবার আমরা অর্ডার দিয়েই খাবো, তো এরকম টাইপ। এভাবে করতে করতে আস্তে আস্তে আমার প্রচারটা হয়। যেহেতু আমি খাবারের মানটা ভালো করি, আমি চেষ্টা করি যে দাম যাই হোক আমি মানটা ভালো রাখবো, সব সময় এই রেঞ্জেই যাব। কখনো হচ্ছে বাজারের ঊর্ধ্বগতির কারণে যে আমার খাবারের মানটা নিম্ন হয়ে যাবে, আমি এটা প্রফিট করতে কম পাচ্ছি, এটা আমি কখনো চিন্তা করি না, এখনো করি না। তো
তো ওই সময়তে আমার খাবারটা দেখলাম যে না সবাই খুব ভালোভাবে নিচ্ছে। তো আর করোনার সময়তে যেহেতু সব কিছুই লকডাউনে বন্ধ, রেস্টুরেন্টে খাওয়া বন্ধ, সব কিছু বন্ধ, তো ওই সময় আমার পেজটা খুব ভালোভাবে রান করছে। তা আমি ওইটাই আমার জার্নিটা আমার খুব স্মুথলি গেছে। তারপরে আলহামদুলিল্লাহ এখন তো একটা ভালো, আল্লাহর কাছে শুকরিয়া, একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারছি 4 বছরে। 20 সালে আপনি যে অনলাইন ফুড এটা করেছিলেন, ফুড এসএন ফুড ফ্যান্টাসি। আচ্ছা, সেখানে বেকিংটাই আমার মূল কাজ ছিল। কেক ছাড়া আর কি করতেন? কুকিজ ছিল, পাফ পেস্ট্রি ছিল, পিৎজা ছিল, এই টাইপের বেকিং ওভেন বেস যেগুলো ছিল এটা নিয়েই বেশি কাজ করা হতো। আচ্ছা, আপনি আপনার হাজবেন্ডের কথা বলছিলেন, তিনি কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন? তিনি হচ্ছে মিষ্টি আইটেম কম পছন্দ করে, ঝাল আইটেমটাই পছন্দ করে। তো উনার হচ্ছে হালিম পছন্দ, খুবই পছন্দ, আর সুপি নুডলসটা খুব পছন্দ। এই টাইপের জিনিসগুলো বেশি, মানে ঝাল আইটেমগুলো যত রকম ভেরিয়েশন করা যায় তো ওইটাই করা হতো বেশি। এবার বেকিং এর প্রসঙ্গে একটু জানতে চাই যে বেকিং তো বেশ সময় সাপেক্ষ এবং ধৈর্যেরও একটা ব্যাপার। অবশ্যই। তো ঘরে বসে মানে হোম বেকার কতটা চ্যালেঞ্জিং কাজটা? অনেক চ্যালেঞ্জিং হলেও সেটা করতে হবে, মনের সেই ইচ্ছাটা ছিল, এই জন্য করতে পেরেছি। আর সময় নিয়ে আসলে কাজ করতে হয়। যখন আমরা একটা কেকের নকশা ফুটাই তখন আসলেই সময় নিয়ে, বা এটাতে আমি আজকে কি ডিজাইন দিব, কাস্টমারের কি চাহিদা, কাস্টমাইজ অনেক কেক থাকে। আর ফন্ডেন্ট বেস যে কাজগুলা থাকে, একটা থাকে ক্রিম বেস, জাস্ট ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয়, আর একটা হচ্ছে ফন্ডেন্ট বেস। তো ফন্ডেন্ট বেসের কাজে অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 3 দিন বা 2 দিন আগে থেকে অর্ডার প্লেস করার জন্য বলি সব সময়। তো এভাবেই কাজ করা হয়, একটু ধৈর্য নিয়ে কাজ করা হয়। কেকটা আসলে লং টাইম নিয়ে কাজ করে, কারণ ওটা বেক হবে, তারপরে ঠান্ডা হবে, ঠান্ডা না হলে ওই কেকের টেক্সচার ভালো আসবে না, মানে কাটলে ভালো টেক্সচার আসে না। তো তারপরে হচ্ছে ক্রিম ফ্রস্টিং করতে হয়, ফ্রস্টিং করার পরে আবার ফ্রিজে রাখতে হয়, ফ্রিজ থেকে বের করে আবার হচ্ছে ওকে মানে ফিনিশিংটা দিতে হয়। তো একটু লং প্রসেস। এই কারণে আমরা সব সময় কাস্টমারকে সাজেস্ট করি যে একটু 2 দিন 3 দিন মিনিমাম 3 দিন আগে যেন আমাদের ওদের অর্ডারটা প্লেস করে আমাদের পেজে। বিশেষ কোনো এক্সপেরিয়েন্সের কথা কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে? মানে অনেক বড় কেক ছিল কিংবা অনেক বিশেষ কেউ আপনার কাছে অর্ডার নিয়েছিল? বিশেষ তো অনেকেই আছে, কিন্তু বড় কেক করা হয়েছিল একটা, আমাদের গ্রুপ থেকেই করা হয়েছিল। 30 পাউন্ডের কেক করেছিলাম সবাই মিলে, একদিন রাত জেগে সারা রাত কেক বেক করেছি। তারপরের দিন বিকালে যেহেতু যাবে, সকাল থেকে আমরা হচ্ছে সব সেটিং করা শুরু করেছি। তো একসাথে যখন কাজগুলো করি খুবই ভালো লাগে, সবাই আনন্দমুখর পরিবেশে কাজ করা হয়। আর পার্সোনালি আমি আমার পেজ থেকে সর্বোচ্চ 20 পাউন্ড 25 পাউন্ড পর্যন্ত আমি কেক করেছি। আচ্ছা, যখন পেজটি করেছিলেন তখন আপনি কি একাই ছিলেন এই পেজটির সাথে যুক্ত, নাকি আর অনেকে ছিলেন? না, রাজশাহী শহরে তো আসলে অনেক বড় বড় আপুরা আছে যারা অনেক আগে থেকে, আমারও আগে থেকে 7-8 বছর আগে থেকে হয়তো বা কাজ করছে ওরা। তো তার মধ্যে হচ্ছে একজন ছিল সামসিয়া ফাহমিদ, যেটা আমাদের ক্রিয়েটর রাজশাহী হোমমেড ফুড সোসাইটির সামসিয়া ফাহমিদা রহমান, উনি কাজ করে অনেক দিন থেকে। মানে এই পেজটার সাথে উনিও আছেন? হ্যাঁ, আমার পেজের সাথে আমি একাই আছি, আমি এটা একাই রান করি। তাছাড়া যারা আগে থেকে কাজ করছে তাদের কাজ তো আসলে আমরা দেখি ভালো কাজ করে, এগুলো থেকে তো উৎসাহ পাই। তারপরে তাদের কাছ থেকে কিছু পরামর্শও পাওয়া যায়, কারণ তারা হচ্ছে অভিজ্ঞ, কাজ করতে করতে ভুল ত্রুটি সব কিছুই তারা বুঝতে পারে। তো ওই জিনিসগুলো আমরা তাদের কাছে পেয়ে থাকি। আপনার কাছে যে অর্ডারগুলো আসে এখন কি আপনি সেগুলো একাই সামলান নাকি আপনার কোনো? এখন একা সামলাতে পারি না, সেটা তো সম্ভব না আসলে। আমার কিছু মানে আমার কিছু পছন্দের মানুষ আছে, সেটা হচ্ছে আমারই স্টুডেন্ট। আমি কিছু তাদেরকে আমি তৈরি করব, মানে ওরাই তৈরি হয়ে যাচ্ছে, মানে আমি চেষ্টা করি যে তারা যেন করুক। তো আমার কিছু অর্ডার যখন আমি করতে পারি না, ওদেরকে আমি দিয়ে দিই যে তুমি করো। আর যেদিন আমার বেশি অর্ডার থাকে আমি ইনফর্ম করি, ওরা আমার বাসায় এসে একসাথে আমরা সবাই মিলেমিশে কাজ করি। তো আমার স্টুডেন্টরাই আমার হচ্ছে সহযোদ্ধা। চলে এসেছে সেই কাঙ্ক্ষিত আমাদের রন্ধন শিল্পীর রান্না করা পরোটা এবং গরুর মাংস। এটার রেসিপি আমরা জেনে নেই। মানে
সুস্মিতা ভালো রন্ধনশিল্পী করে যেহেতু আছে তার মুখ থেকে আমরা জেনে নেই। আচ্ছা, এটা হচ্ছে হাতে মাখা গরুর মাংস, যেটা আমি বললাম যে সকালবেলা আমার আম্মু হচ্ছে এটা করতো। তো ওইটাই মানে এটা আমরা ব্রেকফাস্টে খাবো। হ্যাঁ, সকালে জি। লুচি পরোটা যেটাই যার যেটা প্রেফার করে সে সেটা খাবে। তো প্রথমে আমি বেরেস্তা করে নিয়েছি। তো মাংসটাকে ধোয়ার পরে একটা বলে বেরেস্তা নিয়েছি, সাথে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, জিরার যে গোটা জিরাও একটু অল্প দিয়েছিলাম, আর ধনে গুঁড়া দিয়েছিলাম, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে, আর ওই যে বেরেস্তা করে রেখেছিলাম যে তেলটা, ওই তেলটা দিয়ে সুন্দরভাবে হাতে আগে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এটা কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি চুলাতে প্যান দিয়ে তেল দেওয়ার পরে একটু মেথি আর গোটা যে মশলাগুলা, তেজপাতা, এলাচ, কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, এটা দিয়ে একটু নেড়েচেড়ে যখন একটু অ্যারোমা আসলো তখন আমি হাতে মাখা মাংসটা চুলায় দিয়ে দিয়েছিলাম। এটা আস্তে আস্তে এটা সিদ্ধ হবে, মানে এটা মানে দীর্ঘ সময়, মানে একটু লং টাইম নিয়ে রান্নাটা করতে হয়, কারণ এটা সফট হবে কিন্তু ভেঙে যাবে না। তো এইভাবে আমার রান্না করা। আর লাস্টে আমি এটা রান্না হয়ে যাওয়ার পরে একটা ফোড়ন দিয়েছিলাম। আচ্ছা। সেটা হচ্ছে সরিষার তেল, শুকনো লঙ্কা, গোটা জিরা আর কাশ্মীরি যে গুঁড়া মরিচটা আছে ওইটা দিয়ে ফোড়নটা দিয়েছিলাম। তো এটার একটা অ্যারোমা আসে আর কালারটাও খুব সুন্দর আসে। তো এটা ফিনিশিং, তারপরে তো পরিবেশনের পালা চলে আসে। আচ্ছা। তাছাড়া আমি দুপুরবেলায় যে মগজটা পাওয়া যায় না, ওইটা রাখি, তার সাথে কালিজিটা রাখি। মানে মেনলি গোশটা হচ্ছে স্কিপ করার চেষ্টা করি, সাথে হচ্ছে একটু সবজি থাকলো, এই এতটুকু দিয়ে দুপুরটা সেরে নেওয়ার চেষ্টা করি। সবজিও করা হয়? হ্যাঁ, অল্প সবজিটা আসলে আমাদের বাসায় সবজিটা একটু প্রেফার করে, সবাই পছন্দ করে, যাই থাকুক সবজি থাকা লাগবে। তো চমৎকার। এই চমৎকার। তো ঈদের সময় তো টানা এই মাংস টাংস খাওয়া হয়, তো তারপর সেখান থেকে ব্রেক নেন কবে ঈদের? আসলে আমি খুবই কম কম খাই, আমার অতটা খাওয়া হয় বাড়িতে না। ব্রেকটা নেওয়া হয় কবে কবে? মানে সেকেন্ড 2 দিন দিন থার্ড তো দিন খাওয়া হবে, 2 থেকে 3 দিন তো একদম মাস্ট, প্রতিদিন ভাজা ভাজা, এক একটা কোরমা, মানে এক এক সময় এক একটা ফ্লেভারের খাবার চলে আসে। কোরমা, গরুর মাংসের যেমন একটা কোরমা খুব ভালো করে আমার, এটা নানু বাসায় আমার খালারা খুব করে, তো ওইটা থেকে শেখা হয়েছে। ওইটা একটা যায়, একটা মাটির চুলাতে, যে মাটির হাঁড়িতে একটা রান্না করে আমার শাশুড়ি, কিছু মশলা একদমই দেয় না, খুবই হালকা লাইট মশলা থাকে, জাস্ট ওই যে টাটকা মাংস নিয়ে এসে অল্প একটু হয়তো বা হলুদ, একটু হচ্ছে মরিচের গুঁড়া, একটু লবণ, আর একটু হয়তো বা বাটা মশলা, তাছাড়া কিচ্ছু দেয় না, গোটা মশলাগুলো ছেড়ে দেয়। তো ওইটা যখন করে, ওইটা আস্তে আস্তে 1 দিন 2 দিন পরে একটা এত সুন্দর কালার আসে, তো ওই মাংসটা উপর থেকে মনে হবে যে অনেক হার্ড, কিন্তু আসলে না, সফট। তো ওই মাংসটা খাওয়া হয়, ওটা ভালো করে আমার শাশুড়িটা করে ঈদের সময়। বাড়ি থেকে বিফ স্টেক করা হয় কখনো? বিফ স্টেক ওভাবে আমি করিনি, কিন্তু এমনি বাইরে তো খাওয়া হয়েছে, বাসায় করা হয়নি আচ্ছা। আমার। তারপর চাপ? হ্যাঁ, চাপটা করা হয়েছে, চাপটা খাওয়া হয় নান রুটির সাথে, ওইটা তো অনেক মজার হয়, এটা করা হয়েছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন আপনার সেভাবে খাওয়া হয় না, মানে কেন খাওয়া হয় না, আমি অত খাদ্য মানে মানে রান্না অনেকে করার বলে যে সময় নিজে আপনার রান্না টেস্ট করলে চলে আর যায়? খাওয়ার টেস্ট ইচ্ছেটা তো থাকে চলে যায়, তারপরে মানে আমার আগে থেকে, ছোট থেকে আমার খাওয়ার প্রতি আগ্রহটা একটু কম। আচ্ছা, খাওয়াতে ভালোবাসেন? হ্যাঁ, খাওয়াতে ভালোবাসি। আমি কোথাও বেড়াতে গেলে আমি কখনো কোনো জিনিস বাইরে থেকে কিনে নিয়ে যেতাম না, মানে এটা আচ্ছা। এখনো চেষ্টা করি। আমি কোথাও গেলে আমি একটু বাসার কিছু আইটেম করে নিয়ে আত্মীয়র বাসায় যাই, এখনো চেষ্টা করি, আগেও এটা করতাম। তো আগে যখন করতাম, ওই যে আগে যখন মানুষকে খাওয়াতাম, মানুষ খেত, আগে তো বিজনেস শুরু করার আগে আগে তোমার খাওয়াটা তো মানুষকে টেস্ট করা, তো ওই সময় আমার ওই টেকনিকটা কাজ করতো, যে আমি কারো বাসায় গেলে আমি একটু খাবার নিয়ে যাই, নিজের হাতের কিছু তৈরি, সেটা হচ্ছে ডেজার্ট হোক বা স্ন্যাক্স হোক, যেটাই হোক। তো এই জিনিসটা আমার খুব কাজ করে, যে কোথাও গেলে আমি থাক বাইরের কিছু না, মিষ্টি হলেও আমি বাসায় মিষ্টি করি, দই হলেও বাসায় দইটা বসাই। তো এই চেষ্টাটা এখনো হয় আমার। নিজে জানলে আসলে বাইরে যাওয়ার দরকারটা কি? সেটাই। এবার একটু যেহেতু ঈদের খাবার দাবার নিয়ে কথা হচ্ছে, ডেজার্ট ছাড়া তো আসলে কোনো উৎসবে আমাদের সম্পূর্ণ হয় না। ডেজার্টের মধ্যে কোন কোন জিনিসগুলো, আপনি কেক বানাতে পারেন ভালো আমরা শুনেছি, এছাড়া আর কি কি ডেজার্ট বানাতে ভালো লাগে? ফিরনিটা করা হয় ঈদের সময়, আর পুডিংটা
পুডিংটা হচ্ছে ছানার একটা পুডিং হয়, ওটা খুবই মজার হয়, ওটা করা হয়। আর মিষ্টি করা হয়। আমি আবার একটু আমার হাতের মিষ্টি আমি নিজে থেকে বলছি না, আমার মনে হয় যে একটু ভালো হয়। তো সেই ক্ষেত্রে মালাই চপ, রসগোল্লা, কালো জাম এই টাইপের হয়তো বা কোনো একটা মিষ্টি সিলেক্ট করলাম। এটা আর সেমাই তো থাকে, সেমাই তো অনেক রকম রান্না করা যায়, একটা পাতলা করে, একটা ভাজা ভাজা, একটা নবাবি বা কুনাফা, যে কোনো একটা থাকলো। এই তো এভাবেই। আর তাছাড়া বুন্দিয়া করা হয়, আমি ওইটাও বাসায় নিজেই করি। বুন্দিয়া বাসায় মিষ্টি করাটা কি একটু টাফ না? হ্যাঁ, অবশ্যই টাফ, কিছু টেকনিক ফলো করতে হয়, না হলে মিষ্টিটা পারফেক্ট আসবে না। বিশেষ করে ছানা কাটাটা ভালো না হলে মিষ্টির ওই টেক্সচারটা আসে না, বা মিষ্টি করতে যে ফেটে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আর মেনলি দুধটাও খাঁটি হতে হবে। আচ্ছা, মানে দুধটা যদি পাতলা হয় বা ঘন টাইপের দুধ হয় না, ওই দুধটা যদি না হয় তো ওইটা ছানা ভালো হবে না। আমি সাধারণত গোয়ালের কাছ থেকে একদম নিয়ে আসি, না হলে আমার শ্বশুর বাসা একটু শহর থেকে একটু ভিতর সাইডে, তো ওখান থেকে আমি নিয়ে আসার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি একদম খাঁটি দুধটাই সবসময় পেয়ে থাকি। তো আমার এই জন্য হয়তো বা সব খাঁটি জিনিস পাই, হয়তো বা এই জন্য হাতের কাজটা আর একটু ভালো হয়। আমাদের খেতে যেতে হবে সেই মিষ্টি এবং খাঁটি সেই দুধ দিয়ে আপনার বানানো মিষ্টিগুলো, দই, সবকিছু আমরা টেস্ট করব একদিন। তবে যে কারণে আজকে আপনাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি, মানে আপনাকে আমরা চিনেছি সেরা রাঁধুনি 1429-এর মাধ্যমে। তো আপনি তো রান্নার ক্ষেত্রে ভালো করছিলেন, পাশাপাশি পেজ করেছিলেন, কখন মনে হলো যে একটা রিয়েলিটি শোতে অংশ নেওয়া উচিত? আচ্ছা, রিয়েলিটি শোতে অংশ নেওয়ার ওই রকম চিন্তা কখনোই ছিল না। মানে ফার্স্টলি আমাদের হচ্ছে, আমারই বড় বোন বলবো, সেটা হচ্ছে আমাদের সোসাইটির একটা আপু, যেহেতু 1427 ছিল, শর্মী আপু। তো যেহেতু আমাদের কমিটিতে মিটিং হয়, আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি, মেলা করি, তো আমাদের তো কমিউনিকেশন করতেই হয় একসাথে। যখন বড় বড় অর্ডারগুলো আসে একসাথে করি। তো ওই সময়তে আপু বলছিল যে তুই যেহেতু এটা নিয়ে কাজ করছিস, আর সব কুইজিন সম্পর্কে মোটামুটি খুব বেশি যে আইডিয়া ছিল তা না, একটা ধারণা ছিল বেসিক লেভেলের। তো এটা নিয়ে যেহেতু তুই পারিস, তোর মধ্যে মানে ওই জিনিসটা আছে, তো এবার রাঁধুনিতে ট্রাই কর। তো এখানে আসলে আপুর আগ্রহতে আমি হচ্ছে করেছিলাম, তাও একদম লাস্ট দিনে, লাস্ট মোমেন্টে, যেদিন লাস্ট ডেট, সেদিন আমি 11:30টার সময় সাবমিট করেছিলাম আমার রেসিপি। কারণ সারাদিন বাইরে ছিলাম, প্রোগ্রাম ছিল আমার। তো রাতে এসে জিনিসটা তৈরি করলাম, যে ডেজার্টটা আমি দিব, রেসিপি লিখলাম, তারপরে আমি নিজের ছবি তুললাম, দিয়ে সাবমিট করে 11:30টার সময় আমি সাবমিট করছি লাস্ট দিনে। মানে ওইভাবে আমার মাথায় কাজ করেনি যে আচ্ছা দিব, আছে তো সময়। কিন্তু তারপর লাস্টে ওই তো আপু যে এখনো দিসনি কেন, এই করিস না, তারপরে রাতে যে আমি এটা করছি। কিন্তু ওভাবে ফ্যাশনেশন ছিল না যে কোনো কম্পিটিশনে আসলে যাওয়া হবে কিনা, পারবো কিনা, ওইটা আসলে কখনোই মাথায় নিয়ে নেওয়া হয়নি। তো লাস্ট মোমেন্টে হয়তো বা লাস্ট কিছু ভালোই ছিল, শেষে দেয় যে সব ভালো হয়। এটাই। তো তারপরে অডিশনে তারপরে তো আমার সিলেক্ট হয়েছি, খুবই খুশি লাগলো। আমার সবাইকে জানালাম, যারা আসলে আমার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে বললাম যে এরকম আমার সিলেক্ট হয়েছে। তো ভালো লাগছিল যে আসলে এতগুলা মানে কত রেসিপি পড়েছে, আমি তার মধ্যে সিলেক্ট হয়েছি, একটা ভালো লাগা কাজ করছিল। তো তারপর ওই মানে ওটার চিন্তা ছিল না যে আমি সিলেক্ট হব ফাইনালে, এইটা কখনোই আমি আসিনি। কারণ যেদিন আমার অডিশন হয় সেদিন আমার অনেকগুলো অর্ডার ছিল। তো আমি রাতে যেহেতু কেকগুলো বেক করি, বার্থডে কেক থাকে, তো ওগুলো তো সব সন্ধ্যায় বা বিকালে এই সময় ডেলিভারি যায় বা রাতে নেয়। তো আমি ভাবলাম যে কেকটা ডেকোরেশন করি, ক্রিমটাও বিট করে ফ্রোজেন ফ্রিজে সংরক্ষণ করে নিই। আর সকালবেলায় উঠে যে ডেজার্টটা আমি সাবমিট করেছিলাম সেটা তো আমার নিয়ে যেতে হয়। তো ওই ভোরবেলাতে উঠে ওইটা তখন তৈরি করে, তখন আমি মানে একদম রিল্যাক্সেই যাচ্ছি যে যাবো, এই 12টা-1টার মধ্যে আমি ব্যাক করব, আমি বাসায় এসে আমাকে কেক ডেকোরেশন করতে হবে, আমার ডেলিভারি দিতে হবে। তো আমি আসলে সিলেক্ট হব এটা আসলেই সারপ্রাইজ হয়েছি, বা ওই সময়তে খুব খুশি লাগছিল যে আমি যেটা চিন্তা করিনি সেটা আমার হয়ে গেছে। তো আমি এটাই চিন্তা করেছি যে আমি 1টা-2টার মধ্যে আমি বাসায় ব্যাক করব, এসে আমার কাজ আছে, অর্ডারের কাজগুলো সারতে হবে, এই চিন্তা নিয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমি ওয়েটিং কার্ড পেলাম,
তো লাস্টে যখন ওয়েটিং কার্ড পেয়ে যখন এক রুমে সবাই ছিলাম, তো দেখছিলাম সবাইকে অবজার্ভ করছিলাম যে আসলে কে কে ফাইনালে যাবে যাওয়ার মতন। তো নিজের তো একটু কনফিডেন্স ছিল, তারপরও ভয় লাগছিল, কারণ টেস্ট বার্ডের উপরে তো আসলে একটা নির্ভর করে নিজের প্রেজেন্টেশন, সাথে সাথে খাবারের প্রেজেন্টেশন, কারণ কার্ডটা কেমন হয়েছে এটা তো আমি ভিতরে দেখিনি। তো তারপরও টেনশনে বসেছিলাম, যা হবে হবে। তো লাস্টে যে আমার যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো আমি আর করতে পারিনি, আমি বাসায় 10:30টায় গেছি। আর সিলেকশনও হয়েছে আমি কিন্তু একদম লাস্টে, মানে অডিশনে যে কার্ডটা পেয়েছিলাম ওখানে 3 জন করে নিবে প্রতিটা জেলা থেকে, তো আমি ছিলাম 4 নম্বর, যে আমাকে লাকি হিসেবে আমাকে একটা এক্সট্রা আমাকে সিলেক্ট করেছিল। মানে যখন 3 জন সিলেক্ট হয়ে গেছিল, ইটস ওকে, এরকম হতেই পারে, আমি এরকম যেটা চলে যাব এখন। তো লাস্টে হচ্ছে জানি না এখন জাজদের কি মনে হয়েছে, তারা একটা টুইস্ট করছিল, তখন তারপরে আমি সিলেক্ট হয়েছিলাম। তোমার সেই কাঙ্ক্ষিত আইটেম একদমই তাই। আচ্ছা, এটির নাম হচ্ছে গিয়ে নবাবী সেমাই। নবাবী সেমাই, এটির বিশেষত্ব কি একটু শুনি। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্রিমি টেক্সচার থাকবে একটা লেয়ারে, আর সেমাইটা হচ্ছে জাস্ট ভাজা হবে, ঘি দিয়ে ভাজা হবে। আর এটা লেয়ার আছে, মানে আপনি খেলে বুঝতে পারবেন একটা ক্রিমি একটা লেয়ার আছে। এটার জন্য ক্রাঞ্চি প্লাস একটু ক্রিমি লেয়ার, মুখে গেলে একটু খুব ভালো লাগে, সাথে বাদামের যেই মানে ঘ্রাণটা খুবই, এটা সবকিছু মিলিয়ে এটা নবাবী ভাব আছে। আচ্ছা, খেলে বুঝতে পারবো, আপনি বললেন, প্লিজ। ওকে, আমরা এবার তুমি আগে টেস্ট করো সুস্মিতা। আমি ভেবেছিলাম খাইয়ে দিবে। সব খাবারের আগে একটা অ্যারোমা আসে, এবং ওই যে বলে না যে ঘ্রাণেনো অর্থ ভোজনম, যে ব্যাপার, ঘ্রাণেই কিন্তু মন ভরে যায়। তো এটার রেসিপি তুমি শিখে নিয়েছো? এবং আগামীকাল অবশ্যই চেষ্টা করব। জানি না এরকম তো হবেই না, কিন্তু কতটুকু পারবো। এটা একটু টাফ না, মানে করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার? না, টাফ না, খুবই সহজ। আপনি পারেন বলে টাফটা না, আমরা একটু পদ্ধতিটা শুনি। এটা হচ্ছে প্রথমে আমি সেমাইটাকে একটু কুচি করে নিয়ে ঘিয়ে ভেজে নিয়েছি। ঘিয়ে ভেজে নেওয়ার পর এটা কি লাচ্ছা সেমাইটা নাকি এমনি যে লাচ্ছা সেমাই? লাচ্ছা সেমাই, এটা আমার তৈরি হাতের সেমাইও নিজে বানান? হ্যাঁ। বাহ। তারপরে ভেজে নেওয়ার পরে এটা ঠান্ডা হবে কিছুক্ষণ, আর আমি এর ফাঁকে হচ্ছে ক্রিমটা তৈরি করে নেব। আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ, সাথে হচ্ছে একটু চিনি। এখন চিনিটা দিব নিজের টেস্ট বার্ডের উপরে নির্ভর করে, কেউ কম খাবে কেউ বেশি খাবে, এটা তার উপর নির্ভর করে। তো চিনিটা বেশ পরিমিত পরিমাণে দিয়েছেন। আচ্ছা, তো এটা দেওয়ার পরে এই দুধটা যখন ঘন হবে, আমি আরেকটা এক্সট্রা বলে লিকুইড দুধ, গুঁড়া দুধ, আর হচ্ছে একটু কুকিং ক্রিম, আর একটা হচ্ছে ডিম দিব। এটা সুন্দর করে হুইস্ক দিয়ে ভালোভাবে এটা ফাটাই নিতে হবে। তারপরে যখন দুধটা হচ্ছে একটু ঘন হয়ে আসলো, তারপরে রোলিং যখন ফুটে, ওই ফুটাটা হচ্ছে রোলিং হতে হবে, তারপর আমি আস্তে আস্তে দিব আর এটা নাড়বো। তো ওইটা ঘন হতে থাকবে, একটু কর্নফ্লাওয়ার যাবে ওটার সাথে দিয়ে, ওটা আস্তে জালে কিছুক্ষণ নাড়লে ওটা ঘন হয়ে আসবে। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিব। কেউ যদি ঘিয়ের স্মেল পছন্দ না করে সেক্ষেত্রে বাটার দিতে পারে। তারপরে ওটা ঠান্ডা হবে, তারপর প্রতিটা লেয়ারে এইভাবে একটা লেয়ারে দিব সেমাই, ভাজা সেমাই, তারপরে দিব ক্রিম, তারপরে সেমাই, এভাবে যে জয়টা লেয়ার খাবে সেভাবে তৈরি করবে। সাথে উপরে ডেকোরেশনের জন্য এই যে বাদাম। আপনি যেটা বলছিলেন আপনি নিজে লাচ্ছা সেমাইটা করেছেন, এটি কিভাবে করেছেন? এটা খুবই টাফ। এটা অনেক টাফ, একটু লং প্রসেস, কারণ এটা ইনস্ট্যান্ট করা যায় না, রেস্টে দিয়ে কাজ করতে হয়। প্রথমে ডো করতে হবে, ডো করার পরে ওটা হচ্ছে রেস্টে থাকবে, ওটার একটা টেক্সচার আসবে, খুব সুন্দর সফট হবে। ডোটা একটু হার্ড হয়, এই জন্য ডোটা করা একটু কঠিন, তো এই জন্য ওকে রেস্টে দিয়ে ওকে সফট করতে হয়। তারপরে একটা হচ্ছে লিকুইড ব্যাটার তৈরি করতে হয়, সেখানে থাকে বাটার, ঘি আর অয়েল, সাথে থাকে কর্নফ্লাওয়ার। তো ওই ব্যাটারটা যখন তৈরি করে নিলাম, তো ওই যে ডোটা আমি রেস্টে দিয়েছিলাম, ওইটা ডোনাটের শেপ দিয়ে আমি ওই লিকুইড ব্যাটারটাতে ভিজিয়ে রাখবো, ওটাও রেস্টে দিতে হবে। রেস্টে দেওয়ার পরে প্রতিটা, মানে এটা হাতের কাজ, মানে ওই ডোনাটটাকে হাত দিয়ে এইভাবে, মানে হাতেই বড় করতে হয়, হাতেই প্যাচ দিতে হয়। তো প্রতিটা প্যাচে 2 বার করে প্যাচ যাবে আর রেস্টে যাবে। তো এইভাবে প্যাচ দিতে 12টা থেকে 13টা এই প্যাচটা যায়।
ওই আস্তে আস্তে যখন 6টা প্যাচ চলে আসে তখন থেকে চিকন হওয়া শুরু করে। মানে এই যে হাতের এই জিনিসটা খেয়াল করতে হয়, একটু আসলে না দেখলে মানে প্র্যাকটিক্যালি না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, তো ওইভাবে 6টা যখন পার্ট চলে আসে তারপর আস্তে আস্তে চিকন হতে থাকে। এখন যে যেমন খাবে, অনেকে মোটা সেমাই পছন্দ করে, সেক্ষেত্রে 10টা প্যাচ দিলেই এনাফ, 10 থেকে 11টা। কেউ যদি বেশি চিকন খায় তাহলে 12টা 13টা এরকম প্যাচ দিতে হয়। তো আমারটা হয়তো বা 13-14টা প্যাচ দেওয়া আছে, এই জন্য এতটা চিকন হয়েছে। যাই হোক, যে কোনো কাজে যে কোনো শিল্পে সাধনা কিংবা প্যাশন না থাকলে সম্ভব না। আপনি এরকম রান্না করতে ভালোবাসেন, এটা আপনার প্যাশন, আমরা খেতে ভালোবাসি, এটা আমাদের প্যাশন। আবার একটু সেরা রাঁধুনি প্রসঙ্গে ফিরে যাই। একদমই তাই। তো সেরা রাঁধুনিতে আপনি অসাধারণ 3জন মানুষকে পেয়েছেন বিচারক হিসেবে। সেখানে রাহিমা সুলতানা রিতা ছিলেন, শুভব্রত মৈত্র ছিলেন এবং চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ছিলেন। তাদের সাথে আপনার কাজের অভিজ্ঞতা কেমন, বিচারক হিসেবে কেমন পেয়েছেন? অনেক ভালো। আসলে ওনাদের মানে ওনাদের প্রশংসা তো আসলে করা বলতে গেলে অনেক প্রশংসা করা যায়, কারণ ওনারা এত অভিজ্ঞ, ওনাদের কাছ থেকে অনেক কিছু আসলে আমরা শিখতে পেরেছি। এটাই হচ্ছে বড় পাওয়া, যেটা হয়তো বা আমি এখানে না আসলে পেতাম না। সব কিছু মানে ওনাদের দৃষ্টি শক্তির মানে দেখার যে শক্তিটা, এটা অনেক বড় একটা বিষয়। তো আমাদের ওই যে রান্নাটা দেখলেই যে বোঝা যায় যে আসলে রান্নাটা কেমন হয়েছে, ওই জিনিসটা ওনাদের মধ্যে মানে নিজেদের ভুল ত্রুটিগুলো তখন বুঝতে পেরেছি যে এটা করলে এটা হতো, আর একটু যদি এরকম করতাম তাহলে এটা আরো বেটার হতো। তো অসম্ভব ভালো লেগেছে। তারাও অনেক কোঅপারেট ছিল। সাথে সাথে রাঁধুনি যে টিমের যে ইউনিট ছিল, ওরা অসাধারণ। আমি তো আসলে মিডিয়া সম্পর্কে আমাদের তো আসলেই ধারণা না, যেহেতু আমি শহরের বাইরে কখনোই যাইনি। তো আমি বাসায় যাওয়ার পরে এমনিও ফোনে সবার সাথে কথা হতো মাঝে, অডিশন যখন আমি স্টুডিওতে ছিলাম। তা আসলে আমি অনেক প্রশংসা করেছি যে মাছরাঙা টেলিভিশন প্লাস রাঁধুনি যে টিম অনেক ভালো, ফ্যামিলির মতন। তারা এত কেয়ার করে, এত সব কিছু দেখে, মানে কেউ না আসলে আসলে বুঝতে পারবে না, মানে মুখেও বলে প্রকাশ করা যাবে না এরকম। সুস্মিতা কিন্তু ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছে, কারণ সুস্মিতা যেহেতু সব ধরনের রান্না পারে, অংশ নেবে নাকি? আগামী সিজনে চেষ্টা করে দেখা যেতে পারে, যদিও মনে হয় না হবে। আমার বরাবর একটা জিনিসই এইসব শোগুলো দেখতে দেখতে মনে হয় যে বাসায় যখন রান্না করি আমরা খুব রিল্যাক্স ভাবে নিজের মতো করে রান্না করি, কিন্তু একটা প্রতিযোগিতায় এরকম সময় বেঁধে দেওয়া থাকে, এত চাপের মধ্যে রান্না করা, এই অভিজ্ঞতাটা একটু শুনি আপনার থেকে। অনেক টেনশনে কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমার বিজনেস লাইফে সেটা আমি কাজে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ আমি সাকসেস হতে পারছি আস্তে আস্তে। আরও হয়তো বা শিখার তো শেষ নাই, আমি এখন পর্যন্ত শিখছি। তো ওই সময়ের যে টেনশন, প্রেশার, আমি যখন অর্ডার নিই, আমার যখন অনেক অর্ডার পড়ে 500-400, বা আমি স্ন্যাক্স বা হচ্ছে নাস্তার অর্ডারগুলো নেওয়া হয় বিভিন্ন হচ্ছে কর্পোরেট অফিসে, তো ওগুলো তো টাইম মতো পৌঁছাতে হয়। এই টাইম মেনটেন বিষয়টা আমার খুব কাজে দিয়েছে। আর আমি রিল্যাক্সে কাজ করতে এখন মানে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। যতই আমার প্রেশার থাকুক অর্ডারের, আচ্ছা হয়ে যাবে, আছে তো সময়, এর মধ্যে করে ফেলতে পারবো। এই জিনিসগুলো আর নিজের প্রতি একটু আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। জি। 3জন বিচারকের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে ছিল? এখন তো প্রতিযোগিতা শেষ, এখন আসলে স্পেসিফিক ভাবে সব মানে বলা আসলে মুশকিল, তারপরেও সবাই পছন্দের ছিল। সবাই, রীতা ম্যাম তো অনেক আদর করে কথা বলতো, ভালো লাগতো। মৈত্র শেফ তো অনেক কড়াভাবে স্ট্রিক্টলি, কিন্তু তার মধ্যে সুইটনেস ছিল। আর পূর্ণিমা ম্যামও অনেক ভালো ছিল, কিন্তু আসলে আমার শেফকে বেশি মানে প্রায়োরিটি, মানে আমি তার কাছ থেকে আসলে অনেক কিছু দেখে হোক, তার কথা থেকে হোক, অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, আমরা তো দেখেছি যে বিভিন্ন ধাপে ধাপে প্রতিযোগিতা হয়েছে, আপনাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। সবথেকে চ্যালেঞ্জিং কোন সময়টা ছিল? আচ্ছা, যেদিন আমার গ্রুপ টিম ওয়ার্ক ছিল, এটাতে আমি লিডার ছিলাম। তো যে 2টা এপিসোড ছিল ওটার, তো প্রথম দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের পিঠা পার্বণের যে পর্বটা থাকে, তো গ্রুপ ওয়াইজ আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের প্রথম রাউন্ডে আমরা ডেঞ্জারে চলে গেছিলাম,
পরের যেদিন হয় সেদিন মানে ডেঞ্জারে চলে গেলাম, অ্যানাউন্স হয়ে গেল। এখন আমরা হচ্ছে রাতে তো আমাদের ডিনার থাকে, তখন আমাদের যে গ্রুপ মেম্বার, তো আমরা খুবই টেনশন করছিলাম যে একটা ছোট ভুল বা একটা এই জিনিসটা ভুল করছি, এই জন্য আমরা ডেঞ্জারে গেছি। মানে ওই জিনিসগুলা যখন করছিলাম যে কেন ভুল করলাম, কেন এটা হলো, আমি কেন আমার মেম্বারকে আমি কেন আমার কথাটা শোনাতে পারলাম না। আমার তখন খুব খারাপ লাগছিল যে আমি তো এখানে দায়বদ্ধতা আমার মধ্যে চলে আসছে না। তো ওই সময়তে মনে হলো না, পরের দিন আমাকে এটা ডিরেকশন ভালো দিতে হবে, আমাকে তাকে কথা শোনাতেই হবে, যেহেতু এটা টিম ওয়ার্ক, একা কাজ করা যাবে না, টিমকে নিয়েই কাজ করতে হবে। তো পরের দিন আল্লাহর রহমতে আমি যেভাবে বলেছি আমার মেম্বারদেরকে নিয়ে যে যেহেতু আমরা এতদূর চলে এসেছি, আমাদের একটা স্বপ্নের জায়গায় পৌঁছাতে চাচ্ছি, সবারই স্বপ্ন আছে, এখন কে কতদূর যেতে পারবে সেটা তো পরবর্তীতে জানা যাবে, কিন্তু এই পর্যায়টা তো আমাদেরকে পার করতে হবে। তখন আমরা সুন্দরভাবে বসলাম, বসে আমরা ডিসকাস করলাম যে যখন যে ডিরেকশন দেওয়া হবে, তোমরা হচ্ছে এই সমস্যাটা আমাদের টিমে ছিল, কমিউনিকেশনের প্রবলেমটা ছিল। তো ওই সময়তে খুব খারাপ লাগছিল আমার, মানে ওই সময়তে আমি ওটা রিকভারি করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমি ওই ডেঞ্জার থেকে আমার টিমকে নিয়ে আমি সামনে এগোতে পেরেছিলাম। চমৎকার। তো আপনি এখন তারকা, সেরা রাঁধুনির তারকা, এই মুহূর্তে আপনি কি করছেন? আমরা জানি যে প্রত্যেক সপ্তাহে আপনার ঢাকা আসতে হচ্ছে, ক্লাস করতে হচ্ছে, কিসের ক্লাস? আচ্ছা, আমি যতটুকু জেনেছি সেটা রাঁধুনি থেকে তো জেনেছি, সাথে আগে আমার কাজ একটু হলেও এক্সপিরিয়েন্স ছিল। এখন আমি আরও শিখতে চাই, আরও জানতে চাই। এই সেক্টরে যত রকম কুইজিন থেকে শুরু করে, মানে এটার আসলে কুইজিন সম্পর্কে জানা না, সব কিছুই জানতে হবে, বিহেভিয়ার থেকে, কোঅপারেট থেকে, তুমি একজনের সাথে একটা টিমে কাজ করবা, কিভাবে কাজ করবা, তোমার বড় শেফের সাথে তুমি কিভাবে কাজ, মানে সব কিছুই শিখতে হবে। তো কালিনারি নিয়ে যেহেতু এখন পড়ছি, আমি ডিপ্লোমা করছি শাইনে, প্রতি সপ্তাহে আমার ক্লাস থাকে। আমি প্রতি সপ্তাহে শুক্রবার সকালে ট্রেনে আসি, দুপুরে এসে পৌঁছাই ঢাকায়, বিকালে আমার ক্লাস থাকে, রাতে যাই, শনিবারে আবার বিকালে ক্লাসে আসি, রাতের 10টা 11টা আমার তো 10টা 40-এর ট্রেন, আমি 9:30 10টার দিকে বের হয়ে যাই, দিয়ে আমি ট্রেন ধরে রাতের ট্রেনে আবার হচ্ছে বাসায় চলে যাই। বাহ, এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আপনি তাড়াতাড়ি ট্রেন ধরে বাড়িতে যান, আগামীকাল ঈদ, পরিবারের সাথে আমাদের সবাইকে ঈদের আনন্দ উপভোগ করতে হবে। হ্যাঁ, আমি আসলে কালিনারির উপরে ডিপ্লোমা নেওয়ার আরেকটা কারণ আছে, যেহেতু আমি বাসায় কোর্স করাই, তো আমি তো একটা বেসিক কোর্স করাই, তাই না, ছোট কোর্স 3 দিনের বা 4 দিনের। তো আমি যখন আমার স্টুডেন্টকে একটা সার্টিফিকেট দিব, তো আমার একটা ডিপ্লোমা সার্টিফিকেট বা মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট লাগবে এই কালিনারির ওপরে। তো ওই চিন্তা থেকে আসলে আর একটা কারণ যে আমাকে করতে হবে। আর এই তো শিখার তো শেষ নাই, বলছি শিখতে হবে, এবং খাবারেরও শেষ নেই। আমরা সব খাবার আজকে শেষ করব। আপনার জন্য শুভকামনা থাকলো, ঈদ আপনার অনেক ভালো কাটুক, পরিবারের সাথে কাটুক, ভালো থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক।